দাদু পরতেন ধুতি আর বাবা পরেন প্যান্ট। এবার দাদুকে প্যান্ট পরতে দিলে দাদু মুখ বেঁকিয়ে বসে থাকতেন, আর বাবার পুজোর সময় ধুতি পরতে গিয়ে একেবারে নাকানি চোবানি অবস্থা। আসলে গোটা বিষয়টাই কমফর্টের। যে যেখানে কমফর্টেবল সেখান থেকে তাকে নাড়িয়ে আনকমফর্টেবল জায়গায় নিয়ে গেলেই সমস্যা। আবার সেটা করতে গেলে নতুন রকম বিপত্তিরও যথেষ্ট সম্ভাবনা থাকে। তাই কমফর্টেবল জায়গাতেই থাকা ভালো। কিন্তু হঠাৎ কমফর্ট আর আনকমফর্টেবল, ডিসকমফর্ট এসবের প্রশ্ন কেন উঠে আসছে? কে আবার আনকমফর্টেবল হলো? দেখুন, পশ্চিমবঙ্গে সামনেই রয়েছে নির্বাচন, বিধানসভা নির্বাচন আসছে। এবার সেখানে অনেকেই তো বঙ্গ বিজেপিকে নিয়ে প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন, ভয় পাচ্ছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে রাজ্য বিজেপি যেভাবে এগোচ্ছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়া তো দূরের কথা, যেটুকু বিধানসভা আসন বিজেপির কাছে রয়েছে সেই আসনও না বিজেপিকে খোয়াতে হয়, তাদের আসন না কমে যায়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও একটু নড়ে চড়ে বসেছে। তারাও চেষ্টা করছে রাজ্য বিজেপিকেও যদি একটু নড়িয়ে চড়িয়ে বসানো যায়, রাজ্য বিজেপির নেতাদের যদি একটু বাগে আনা যায়, ঢেলে সব কিছু সাজানোর একটা চেষ্টা করা হচ্ছে। সাংগঠনিক নানা রকম প্রক্রিয়া চলছে, বৈঠক চলছে, বড় বড় অনেক কিছু হচ্ছে। কিন্তু এই যে বিজেপির এত সাংগঠনিক বৈঠক প্রক্রিয়া, এত ঢেলে সাজানো, এই সব কিছুতে বাংলার তথাকথিত বিজেপির দামাল নেতা, বাংলার বাঘ, তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি কেন অনুপস্থিত? আরে প্রশ্ন উঠছে চারিদিক থেকে, কোথায় গেলেন? আরে শুভেন্দুদা কোথায় গেলেন? শুভেন্দু অধিকারী কেন বিজেপির সাংগঠনিক বৈঠকে নেই? এইবার তার উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার, এবং তিনি বলছেন আমাদের বিজেপির যে সাংগঠনিক প্রক্রিয়াগুলো থাকে, যে সাংগঠনিক বৈঠক থাকে, সেখানে শুভেন্দুদা সাধারণত উপস্থিত থাকেন না। আর আমাদের এই সাংগঠনিক বৈঠকগুলো বিজেপির তো অনেক দীর্ঘ সময় ধরে চলে, শুভেন্দু অধিকারী অতটা সময় দিতে পারেন না। এরপরেই আবার সুকান্ত মজুমদার ম্যানেজ করতে গিয়ে, ব্যালেন্স করতে গিয়ে বলেছেন যে আসলে শুভেন্দু অধিকারী তো বাংলার বুকে এই মুহূর্তে সব থেকে ব্যস্ততম নেতা, তাই তিনি সময় দিতে পারেন না। এখন কথাটা হচ্ছে, যা বলার তা তো বলা হয়েই গেছে, এবং এই নিয়ে প্রশ্ন তো বারবার উঠতে শুরুই করেছে। কমফর্ট ফিল করেন না শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত তিনি আনকমফোর্টেবল, এখনো তিনি মানিয়ে নিতে পারছেন না। তাহলে কি এরপর আমরা আবার সেই পুনরাবৃত্তি দেখতে চলেছি? পুনরাবৃত্তি? কিসের পুনরাবৃত্তি আপনি প্রশ্ন করবেন? সেই দিনটা নিশ্চয়ই মনে আছে সকলের। লোকসভা নির্বাচন সবে গত বছরের ঘটনা, 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিন নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই ফলাফল বেরোলো এবং দেখা গেল যে পশ্চিমবঙ্গে বিজেপি একেবারে ধরাশায়ী। 18 থেকে দুম করে তারা নেমে এসেছে আসন সংখ্যায় 12-তে, এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এইসব সংগঠনের দায়িত্বে তিনি নেই, বিজেপির সংগঠনের কোনো কাজকর্মে তিনি নেই, তিনি শুধুমাত্রই বিরোধী দলনেতা, শুধু বিরোধী দলনেতার যে দায়িত্ব সেটাই তিনি পালন করেছেন। মোদ্দা কথা, ঠাড়ে ঠোড়ে উনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমার যেটুকু কাজ আমি করে দিয়েছি, আমার বিরোধী দলনেতার কাজ আমি করেছি, বাকি যাদের যাদের অন্যান্য কাজ করার কথা ছিল তাদের কাজটা তারা ভালোভাবে করলে সবটাই হতো, তারাই তাদের কাজটা ভালোভাবে করেননি। 18 থেকে যখন বিজেপির আসন সংখ্যা লোকসভায় 12-তে নেমে আসে, তার কয়েকদিন পর্যন্ত, ফলাফল বেরোনোর কয়েকদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে খুব একটা প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। তারপর তিনি একেবারে গিয়ে হাজির হন বিজেপির কর্মসমিতির বৈঠকে, এবং সেখানে পরিষ্কার তিনি বলে দেন যে আমি বিজেপির সংগঠনের কেউ নই, সংগঠনের কোনো দায়িত্বে নেই, আমি বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতার যে দায়িত্ব সেটা আমি পালন করেছি। সেই সময় আবার পাল্টা সুকান্ত মজুমদার বলেছিলেন, এই যদি আমরা ভোটে জিততাম, ভোটে ভালো ফলাফল হলেই সঙ্গে সঙ্গে সবাই বলতে শুরু করবেন যে আহা বিজেপির সংগঠন কত মজবুত। কিন্তু ভোটের ক্ষেত্রে সংগঠনের কাজ মোটামুটি বলা যেতে পারে 25%। তো যাই হোক, শুভেন্দু অধিকারী সেই সময় তো বুঝিয়ে দিয়েইছিলেন যে তিনি সংগঠনের কেউ নয়। মানে হচ্ছে যে জয়ের মোহনভোগ কে নেবেন আর হারের রোগ কার কপালে গিয়ে পড়বে সেটা ঠিক করা যাচ্ছিল না। সবাই সবার দিকে আঙুল তুলে দিচ্ছিলেন, দায়টা আসলে কারুরই নয়। কিন্তু তারপর থেকেই বারবার এই প্রশ্ন উঠেছে, যখনই বিজেপির সাংগঠনিক বৈঠক বা প্রক্রিয়া হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী নেই কেন? শুভেন্দু অধিকারী নিজে আসতে চাননি নাকি তাকে ডাকা হয়নি? এই প্রশ্ন বারবার উঠেছে। আর এই সংগঠনের প্রশ্ন থেকেই আসে এই বইগুলোর কথা। প্রত্যেকটা বই এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে একটা বইয়ের টাইটেল তো আমার খুবই ভালো লাগে, যে বইটার নাম হচ্ছে যুগলবন্দি। বেসিক্যালি বাজপেয়ী এবং আডবাণীর যুগলবন্দি নিয়ে এই বইটা লেখা হয়েছে। এছাড়া আপনি যদি দেখেন এখানে নরেন্দ্র মোদীর উত্থান কিভাবে হলো সেই নিয়ে লেখা রয়েছে, এমনকি ভারতীয় জনতা পার্টি কি করে উঠে এলো, কিভাবে তারা ক্ষমতায় এলো, কিভাবে ভারতীয় জনতা পার্টি ফাংশন করে, সেই সমস্ত কিছু নিয়ে এই বইগুলো লেখা। এবং এই বইগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, আর সেটা হলো সংগঠন, বিজেপির সংগঠন। বিজেপির মধ্যে একটা প্যাটার্ন আছে। এই যে যুগলবন্দির কথা বললাম, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, এই জুটি যেমন একটা সময় উঠে এসেছে, তারপরে উঠে এসেছে নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি। সব সময় দেখা গেছে একটা নাম্বার 1 এবং একটা নাম্বার 2।
যদিও এখানে অত্যন্ত বিতর্কিত একটা জায়গা আছে, যেখানে বলা হয় যে নাম্বার 2-তে যারা থেকেছেন তাদেরও একটা সময় ক্ষমতা পাওয়ার কথা ছিল, নাম্বার 1 হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটা পাননি। একটা বিতর্কিত জায়গা হচ্ছে, আপনাদের মনে আছে বাজপেয়ীকে নিয়ে একটা স্লোগান দেওয়া হতো, বাড়ি বাড়ি সবকি বাড়ি আপকি বাড়ি অটল বিহারী। তো সেইভাবেই বাড়ি বাড়ি একটা সময় লালকৃষ্ণ আডবাণীরও একটা বাড়ি আসার কথা ছিল, তারও প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ততদিনে বিজেপির মধ্যে থেকে নতুন এক সূর্য উঠে এসেছে বিজেপির দিগন্তে, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, এবং তিনি হলেন নরেন্দ্র মোদী, তাকে দল এগিয়ে দিয়েছে। তার সঙ্গে আবার দেখা গেছে অমিত শাহর খুব সুন্দর একটা যুগলবন্দি বা একটা খুব সুন্দর জুটি তৈরি হয়েছে। কিন্তু নাম্বার 1 আর নাম্বার 2 এইটাই কিন্তু বিজেপির প্যাটার্ন হয়ে গেছে। একজন দল দেখবেন, সংগঠন দেখবেন, আরেকজন প্রশাসন দেখবেন, ক্ষমতা দেখবেন। একজন দলের মাথায়, একজন প্রশাসনের মাথায়। যদিও এটা হতে পারে যে নাম্বার 2 নাম্বার 1-এর কাছাকাছি গেলেন না বা কিছুটা পিছিয়ে রইলেন, সবসময় কিছুটা কম পেলেন, কিন্তু এটাই বিজেপির সাকসেশনের একটা প্যাটার্ন হয়ে গেছে এবং বিজেপির সাফল্যেরও একটা প্যাটার্ন হয়ে গেছে, যেখানে যারা কিন্তু মূল ক্ষমতার উৎস হিসেবে উঠে আসেন বা ক্ষমতার একেবারে উপরে উঠে আসেন, দেখা যায় যে প্রথমত তারা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন এই বইগুলোতে কিন্তু আরএসএস এর বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে উঠে আসে, যে বিজেপির ক্ষমতায় আসার পেছনে আরএসএস এর কতটা গ্রাউন্ড ওয়ার্ক থাকে বা আরএসএস কিভাবে কাজ করে। এবং এখানে যে 4 জনের নাম বললাম যুগলবন্দিতে যদি দেখেন, আডবাণী, বাজপেয়ী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রত্যেকের কিন্তু আরএসএস এর সঙ্গে যুক্ত থাকার একটা ইতিহাস রয়েছে। অতএব সংগঠন দেখার একটা ইতিহাস রয়েছে এবং এই নাম্বার 1 নাম্বার 2 করেই কিন্তু বিজেপি চলে। এভাবেই কিন্তু সংগঠন বা ক্ষমতা বা দায়িত্ব ভাগাভাগি হয় বিজেপিতে। পশ্চিমবঙ্গ বিজেপির সংগঠনের ক্ষেত্রে সব থেকে বড় গন্ডগোল সেটা হচ্ছে কে নাম্বার 1 আর কে নাম্বার 2 এটা আজ পর্যন্ত বঙ্গ বিজেপির নেতারা ঠিক করতে পারেননি, যে কারণে এত আমি নাম্বার 1 হব, আমি নাম্বার 1 হব করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। এই নাম্বার 1 আর নাম্বার 2 এই ভাগটা যদি বঙ্গ বিজেপির মধ্যে সুন্দর করে হয়ে যেত, তাহলে এত গোষ্ঠীদ্বন্দ্ব, এত সাংগঠনিক ব্যর্থতা, এত কিছু কিন্তু চোখে পড়তো না। কারণ দুজনের মধ্যে যে মুহূর্তে ভাগাভাগি হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে তারা জানেন যে তাদের কোনটা করতে হবে, কাকে দল দেখতে হবে, কাকে ক্ষমতা দেখতে হবে। এই জিনিসটা ভাগাভাগি হয়ে গেলেই তাদের মধ্যে যেটা কাজ করবে সেটা হলো আমার কাজটা আমাকে বেস্ট করতে হবে। তখন কিন্তু আর ওই ক্ষমতার লোভ, কে আগে যাবে কে পরে যাবে, এই জিনিসটা এত প্রকট হয়ে সামনে আসে না। এবং বিজেপির মধ্যে বছরের পর বছর কিন্তু এই ভাগটাই দেখা গেছে খুব সুস্পষ্টভাবে। অন্যদিকে বাই ডেফিনেশন আপনি যদি দেখেন, শুভেন্দু অধিকারী বিজেপির ব্র্যান্ড অফ পলিটিক্স বা বিজেপির যে সাংগঠনিক রাজনীতি, এটার সঙ্গে আদৌ কোনোদিন মানিয়ে নিতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তর তো অনেক আগেই দেওয়া হয়ে গেছে। দেখুন, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি কিন্তু সেখানেও কারুর থেকে খুব একটা অর্ডার নিতেন না। কারুর অধীনে থেকে তিনি কাজ করেছেন, তাকে বলে দেওয়া হয়েছে কি করতে হবে, সেই অনুযায়ী তিনি কাজ করেছেন, এমনটা কিন্তু নয়। একটা জায়গা রীতিমতো ভাগ করে, ডিমার্কেট করে শুভেন্দু অধিকারীকে বলে দেওয়া হয়েছিল যে এটা তোমার এলাকা, এটা তোমার জায়গা। এবং সেখানে শুভেন্দু অধিকারী, তার পরিবার, তার বাবা, দাদা, ভাই মিলে, সবাই মিলে একসঙ্গে তারা সেখানে চুটিয়ে রাজনীতি করেছেন। এবং সেই জায়গা এমনই যে সেখানে শুভেন্দু অধিকারী আজও বাইরে থেকে ক্যান্ডিডেট নিয়ে এসে জেতানোর ক্ষমতা রাখেন, যেটা আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে। একেবারে উত্তর কলকাতার মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে নিয়ে গিয়ে তিনি নিজের এলাকায় জিতিয়েছেন, তার ভাইও সেখানে জিতেছেন। এবং শুভেন্দু অধিকারী সেই কারণেই নন্দীগ্রামের মতো জায়গা, যেটা তার এলাকার মধ্যে পড়ে, আবারও সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত টক্কর দিতে পারেন, তার সঙ্গে লড়াইতে নেমে যেতে পারেন। তো এই যে ব্র্যান্ড অফ পলিটিক্স, শুভেন্দু অধিকারীর ব্র্যান্ড অফ পলিটিক্স, এটা কিন্তু বিজেপির ব্র্যান্ড অফ পলিটিক্স, যে ট্রানজিশনাল পলিটিক্স বা যেটা সাংগঠনিক রাজনীতি, তার থেকে অনেকটা আলাদা। বরং এই সাংগঠনিক রাজনীতি আপনি দেখতে পান বিজেপিতে কার মধ্যে? সুকান্ত মজুমদারের মধ্যে অথবা দিলীপ ঘোষের মধ্যে। এবং বিজেপির এটাই কিন্তু প্যাটার্ন হয়ে এসেছে, এভাবেই বিজেপি বিভিন্ন জায়গায় সাফল্য পেয়েছে। বিজেপির পলিটিক্স হলো ট্রানজিশনাল পলিটিক্স, অর্থাৎ একটা জায়গায় একেবারে মাটি কামড়ে পড়ে থেকে সংগঠনকে শক্তিশালী করে, ভেতর থেকে ভিত মজবুত করে সেই জায়গাকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে তুলে ধরা। সেখানে আরএসএস এর একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকে এবং বিজেপির বিষয়টা হয় একেবারে বীজ বপন করে, বৃষ্টির জন্য অপেক্ষা করে, জল দিয়ে খাটাখাটনি করে তবে সেখান থেকে ফসল তোলা, যে ফসল কিন্তু আজও বিজেপিকে লাভ দিচ্ছে। মানে আপনি ধরুন
এভাবেই কিন্তু বিজেপি জঙ্গলমহল এলাকা বলুন বা উত্তরবঙ্গ বলুন এই সমস্ত জায়গায় নিজেদের ঘাঁটি শক্তিশালী করেছিল এবং সেই কারণেই যেহেতু এইভাবে একেবারে সংগঠনের ভিত থেকে এই জায়গাগুলোকে মজবুত করা হয়েছিল, এই কারণেই বিজেপির পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ ফলাফল, ধস নেমে যাওয়ার পরিস্থিতির মধ্যেও এই জায়গাগুলোকে কিছুটা হলেও বিজেপি রক্ষা করতে পেরেছে। আপনি যদি শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখেন, তাদের ক্ষেত্রে সংগঠনের মুখ্য যিনি, ক্ষমতা বা প্রশাসনের মুখ্য তিনি, তাকেই দুটো দিক সামলাতে হয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে চাপটা অনেক বেশি এবং যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তাকাতে গেলে ওদিকে কাণ্ড ঘটে যায়, ওদিকে তাকাতে গেলে এদিকে কাণ্ড ঘটে যায়। এটা যাতে না হয় এই পরিস্থিতি এড়ানোর জন্যেই কিন্তু বিজেপি বাইরে ডবল ইঞ্জিন শুরু করার আগে নিজের দলের ভেতরে ডবল ইঞ্জিন শুরু করেছে, যে দুটো ইঞ্জিন লাগবে বস। এক হচ্ছে যে সংগঠনের দায়িত্ব সামলাবে, সংগঠনের মুখ হিসেবে থাকবে, আরেকজন যে ক্ষমতার মুখ হিসেবে থাকবে সেই দায়িত্বটা সামলাবে, এবং এই দুজনের কাঁধের ওপরে ভর করেই কিন্তু লড়াইয়ের কামানটা দাগতে হবে। এই মুহূর্তে বঙ্গ বিজেপি দুটোর একটাও সামনে রাখতে পারছে না। বঙ্গ বিজেপি এই মুহূর্তে দুটো জায়গায় ফাঁকা। একটা আপনি দেখুন যে বারবার যে প্রশ্ন উঠে এসেছে যে বঙ্গ বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকের মুখ হিসেবে কে উঠে আসবেন, এই প্রশ্নের উত্তর দিতে বিজেপি ব্যর্থ হয়েছে। বারবার যখন নির্বাচনের সময় প্রশ্ন উঠেছে মমতা ব্যানার্জি ভার্সেস হু, সেই মুখটা বিজেপি এগিয়ে দিতে পারেনি। প্রশ্ন করা হয়েছে যে নরেন্দ্র মোদীকে সামনে রেখে আপনারা কত লড়াই করবেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদটা ছেড়ে দিয়ে তো পশ্চিমবঙ্গে এসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন না, তাহলে এখানে সেই ক্যান্ডিডেটটাকে, চিফ মিনিস্টার মুখটাকে, সেই প্রশ্নের উত্তর বিজেপি দিতে পারেনি এবং তার ফলাফল যে খুব একটা ভালো হয়েছে তা কিন্তু একেবারেই নয়। অন্যদিকে রয়েছে সংগঠন। সংগঠনের মাথা হিসেবে কে থাকবেন? রাজ্য সভাপতি। এখন এই মুহূর্তে বিজেপির পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতির পদটা পর্যন্ত খালি রয়েছে একটা দীর্ঘ সময় ধরে, সেটাও কিন্তু বিজেপি এখনো ঠিক করতে পারেনি। এবার যদি দেখা যায় যে দলের মধ্যে দুজনই পড়ে রয়েছেন, এক সুকান্ত মজুমদার আর এক শুভেন্দু অধিকারী, তাহলে দুজনকে দুজনের দায়িত্বটা বুঝিয়ে সেই ঘোষণা কিন্তু করে দিতে হবে যে দেখো তুমি এইটা সামলাবে, তুমি ওইটা সামলাবে। এই ডিমার্কেশনটা খুব জরুরি। দেখুন এখানে একটা হতে পারে, আপনি যদি সংঘের দিক বলেন, আরএসএস এর সঙ্গে সম্পৃক্ত বা আরএসএস এর সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যে চারটে উদাহরণের আগে আপনাদের দিলাম, আগেই বললাম যে আডবাণী, বাজপেয়ী, মোদী, শাহ সবার কিন্তু আরএসএস এর সঙ্গে একটা যোগ ছিল। তো সেদিক দিয়ে দেখতে গেলে সুকান্ত মজুমদারের পাল্লা ভারী। একদিকে দেবেন্দ্র ফডনাভিসের জন্য মহারাষ্ট্রে যদি আরএসএস মাঠে নামতে পারে, তাহলে সুকান্ত মজুমদারের জন্যও আরএসএস মাঠে নামতে পারে পশ্চিমবঙ্গে। তো এই আর্গুমেন্টটা একটা তার দিকে কাজ করতে পারে। আবার অন্যদিকে বিজেপির কাছে হিমন্ত বিশ্ব শর্মার মতোও একটা উদাহরণ রয়েছে, যেখানে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন এবং এখন বিজেপির নর্থ ইস্টের রীতিমতো মুখ হয়ে উঠেছেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং তারই সঙ্গে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, তিনিও তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন এবং কোট আনকোট বিজেপির মধ্যেকার মানুষজনের মত অনুযায়ী এখন এই মুহূর্তে বিজেপির পশ্চিমবঙ্গে ব্যস্ততম নেতা হলেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীও তাহলে সেই জায়গাটা নিতে পারেন, কিন্তু কে কোন জায়গাটা নেবেন, কে চয়েস, কাকে এই জায়গায় বসানো হচ্ছে, সেই সিদ্ধান্ত কিন্তু বিজেপিকে খুব তাড়াতাড়ি নিতে হবে। সামনেই রয়েছে নির্বাচন এবং এখনো যদি দেখা যায় যে বিজেপি এই সিদ্ধান্ত নিতে পারছে না, 2025-এ এসেও সিদ্ধান্ত নিতে পারছে না, যেখানে 2026-এ নির্বাচন, তাহলে আরো একটা নির্বাচন এভাবেই কেটে যাবে, এরকম নয় করেই চলে যাবে। মাঝে মধ্যে একটু থালাবাটির যেরকম ওই ঠোকা লাগে সেরকম ঠুকঠাক টুংটাং আওয়াজ হবে, এর বেশি কিছু নয়। তারপর দেখা যাবে আবারও ভরাডুবি, এবং সেই ভরাডুবির দায় নেবার জন্য আবারও কেউ নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওটা ঠিক নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলো দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।